আদালা, আদালার বাবা এবং আদালার মা একসঙ্গেই বিশ্বাসের ঘোষণা দিয়ে নিজেদের ধর্মে ফিরে এলো। ব্রুনা ও তার বাবা আলদুনি সেনফ্রিডের চোখে মুখে বিমুগ্ধ ভাব। বলল, আলদুনি সেনফ্রিড, আদালার পূর্বপুরুষের যে কাহিনী শুনলাম তা রূপকথার মতো সুন্দর, কিন্তু ইতিহাসের মতো বাস্তব। আহমাদ মুসাকে দেখার পর ডক্টর ইউসুফ ইয়াকুব আল মানসুরকে বিস্ময়কর মনে হয়নি, কিন্তু তার কাহিনী ইসলাম সম্পর্কে আমাদের ধারণাকে আরও পূর্ণ ও মজবুত করেছে। ধন্যবাদ আপনাদের যারা বিশ্বাসের ঘোষণা দিলেন। আমিও ধন্যবাদ দিচ্ছি আপনাদের। আমরা আপনাদের সাথে সামিল আছি। আমরা একটা সংকটে রয়েছি। আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মহাবিপদে আছেন। তার সাথে আমাদের পরিবারের গোটা অস্তিত্ব ধ্বংসের মুখে পড়েছে। আজ আপনাদের পরিবারে মিলন মেলার মতো আনন্দের দিন, আমরাও তেমন দিনের অপেক্ষা করছি। সেদিন আমরা সকলে মিলে এই ঘোষণা দেব, ইনশাআল্লাহ। মহা আনন্দের বিষয় হল, আহমাদ মুসা আজ আপনাদের জন্যে আনন্দের দুয়ার উন্মুক্ত করলেন। আমাদের আশা তিনি আমাদের জন্যও এমন সুদিন ডেকে আনবেন, বলল ব্রুনা। মাফ করবেন, আপনারা আমাদের অসীম উপকার করেছেন, কিন্তু প্লিজ আমরা কি জানতে পারি এত বড় বিপদের ঘটনাটা কি? বলল আদালার বাবা ইউসুফ ইয়াকুব আল মানসুর। আলদুনি সেনফ্রিড তাকালো আহমাদ মুসার দিকে। আহমাদ মুসা বুঝল এখন করণীয় কি। কি বলা যায় এটাই জানতে চাচ্ছে ব্রুনার বাবা আলদুনি সেনফ্রিড। দায়িত্বটা আহমাদ মুসা গ্রহণ করল। বলল, অনেক বড়, অনেক জটিল ঘটনা মিস্টার আল মানসুর, বলে আহমাদ মুসা সংক্ষেপে ঘটনা তাদেরকে জানালো। এ কথা বলল যে তারা ব্রুনার মা কারিনা কার্লিনের সন্ধানে ব্ল্যাকলাইট ব্ল্যাকবার্ডের আস্তানার খোঁজে অ্যারেন্ডসিতে যাচ্ছে। কাহিনী শুনে আদালা, আদালার মা এবং আদালার বাবা সবার চোখে মুষড়ে পড়া এবং বিব্রত ভাব ফুটে উঠল। আদালার মা বলল, এত বড় সংকট মাথায় নিয়ে আপনারা এতটা শান্তভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আল্লাহ এর উত্তম বিনিময় দিন। আদালার বাবা আল মানসুরের চোখে মুখে অস্থির একটা ভাবনা। কিছু যেন সে খুঁজছে। হঠাৎ কিছু খুঁজে পাওয়ার মতো চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। কি বললেন? ব্ল্যাকলাইট? বলল আদালার বাবা আল মানসুর। হ্যাঁ, ব্ল্যাকলাইট। তার দলের নেতা ব্ল্যাকবার্ড। এমন নাম কি কোথাও শুনেছেন? জিজ্ঞাসা আহমাদ মুসার। হ্যাঁ মিস্টার আহমাদ মুসা, আমার মনে পড়ে গেছে। বেশ অনেক দিন, মানে 1 বছর আগে বড়দিনের ছুটির পরদিনই নিউরোলজিক পেইন নিয়ে হামবুর্গ হাসপাতালে নিউরোলজিক বিভাগে ভর্তি হয়েছিলাম। আমার কেবিনের পাশের কেবিনে আরেকজন মহিলা ভর্তি ছিলেন। আমার কেবিনটা সারির একদম দক্ষিণ মাথায়। সারির পূব পাশ বরাবর দীর্ঘ করিডোর। করিডোরটা ঘুরে এসে আমার কেবিনের দক্ষিণ পাশে একটা বারান্দার সৃষ্টি করে। কেবিনের একটা জানালাও দক্ষিণ দিকে ছিল। এয়ার কন্ডিশনের কারণে জানালা বন্ধই থাকে, কিন্তু দিনের বেলা আমি মাঝে মাঝে জানালা খুলে দিতাম ফ্রেশ বাতাসের জন্যে। এতে আমার খুব ভালো লাগতো। মহিলাটির কেবিন আমার পরেই, মানে দক্ষিণ দিক থেকে দ্বিতীয়। মহিলাটির কেবিনের অ্যাটেন্ডেন্ট কিংবা যারা ভিজিটর আসত তারা প্রায়ই দক্ষিণের উন্মুক্ত বারান্দাটায় আসত। তাদের কারো কথোপকথনের মধ্যে ব্ল্যাকলাইট শব্দটা আমার কানে গিয়েছিল, বলল আদালার বাবা ইউসুফ আল মানসুর। ধন্যবাদ স্যার। কথোপকথনগুলোর কি কিছু আপনার মনে আছে? জিজ্ঞাসা করল আহমাদ মুসা। মনে আছে মিস্টার আহমাদ মুসা। রোগ শয্যায় শুয়েছিলাম, মাথার কোনো কাজ ছিল না, আর জানালার ওপাশেই কথা হচ্ছিল। যদিও কিছুটা নিচু স্বরে কথা বলছিল তারা, কিন্তু নীরব পরিবেশে কথা শুনতে আমার কোনো অসুবিধা হয়নি, বলল আদালার বাবা। কি কথা বলছিল তারা? বলল আহমাদ মুসা। আমি যখন কথাগুলোর দিকে মনোযোগ দিয়েছিলাম তখন একজন বলছিল, ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ। নকল একজনকে এনে রাখতে হবে, আসলকে সরিয়ে ফেলতে হবে। আসলের আত্মীয় স্বজনের কাছে ধরা পড়ে যাবার আশঙ্কাই বেশি। চেহারা একরকম হলেই হবে না। স্বামী, ছেলে, সন্তানরা কথা বললে গায়ে হাত দিলেই বুঝতে পারবে আসল নকল। ম্যাডাম কার্লিন বনেদি জমিদার ঘরের একজন, ধরা পড়লে আস্ত থাকবে না। এ কথা শোনার পর আরেকটা কণ্ঠ সঙ্গে সঙ্গে বলে উঠল, ব্ল্যাকলাইটকে আপনি চেনেন না, তাদের কাজে কোনো খুঁত থাকে না। যাকে নকল বলছেন
সে আসলের চেয়েও আসল, তাকে 25 বছর ধরে তৈরি করা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি কথা শেষ করলে প্রথম ব্যক্তি আবার বলল, যাই বলুন, কাজটা কিন্তু ঝুঁকিপূর্ণ। আমি মনে করেছিলাম বিষয়টা একজনকে কিডন্যাপের। এটা কঠিন নয়। একজনকে কিডন্যাপ করে তার জায়গায় আরেকজনকে বসানো খুব কঠিন, খুব ঝুঁকিপূর্ণ। বিষয়টা পুরোপুরি আমাকে আপনারা জানাননি। প্রথম জনের এই কথার উত্তরে দ্বিতীয় জন বলে, দেখুন, ব্ল্যাকলাইট কাউকে অনুরোধ করে না, নির্দেশ দেয়। আমি যা করতে চাই তা করব, আপনাকে যা করতে বলা হয়েছে আপনি তা করবেন। সামান্য অসহযোগিতা যদি করেন তাহলে আপনি সহ আপনার গোটা গোষ্ঠীকে আমরা শেষ করে দেব। মনে আছে তো কি করতে হবে? আবার শুনুন, রুমের সিসিটিভি ক্যামেরা বিকল করতে হবে। নার্স আসলকে প্রেসক্রাইবড ইনজেকশন দেওয়ার নামে বেহুশের ইনজেকশন দেবে। এরপর আপনি আসলকে কাপড়ে মুড়ে রুম ড্রেসিং ট্রলি গাড়িতে তুলে স্টোরে নিয়ে রাখবেন। সেখান থেকে লন্ড্রিখানার গাড়িতে করে আসলকে আপনি হাসপাতালের পেছনে একতলায় নিয়ে যাবেন। সেখান থেকে তাকে গার্বেজের গাড়িতে তুলে হাসপাতালের বাইরে নেবেন। তারপরের দায়িত্ব ব্ল্যাকলাইটের। দ্বিতীয় জন থামলেও প্রথম জনের কণ্ঠ শোনা গেল না। মনে হয় সে ভয়ে তার কথাই রাজি হয়ে গেছে। থামল আদালার বাবা। এসব কথা কার ব্যাপারে বা কোন কক্ষের রোগীর ব্যাপারে তা কি আপনি কিছু বুঝতে পেরেছিলেন? জিজ্ঞাসা আলদুনি সেন্টফ্রিডের। তার চোখে মুখে বিস্ময় ও উত্তেজনা। তা আমি নিশ্চিত বুঝতে পারিনি। প্রথমে আমার পাশের কক্ষের রোগীর সাথে তাদের কথার সম্পর্ক আগে ভেবেছিলাম, কিন্তু তা অন্য কক্ষের রোগীর ব্যাপারেও তো হতে পারে, বলল আদালের বাবা আল মানসুর। হামবুর্গের হাসপাতাল বিরাট, কয়েকটা রয়েছে সেখানে। আপনি কত নম্বর কক্ষে ছিলেন? বলল আলদুনি সেন্টফ্রিড। আমার রুম নম্বর ছিল 401, বলল আদালার বাবা আল মানসুর। আর ওই সময় আমার ওয়াইফ ব্রুনার মা ভর্তি ছিলেন 402 নম্বরে। তার মানে এই ষড়যন্ত্রটা আমার ওয়াইফ কারিনা কার্লিনাকে নিয়ে। তাহলে কথা শেষ করতে পারল না আলদুনি সেন্টফ্রিড। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল আবেগজড়িত এক বেদনার উচ্ছ্বাসে। হ্যাঁ মিস্টার সেন্টফ্রিড, এতে এখন আর কোনো সন্দেহ নেই, ষড়যন্ত্রটা ব্রুনার মাকে নিয়েই হয়েছে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল মিস্টার সেন্টফ্রিড, যে ব্রুনার মাকে সরিয়ে সেখানে নকল একজন ব্রুনার মায়ের ছদ্মবেশে সেট করা হয়েছিল, আর নকল একজনকে 25 বছর ধরে তৈরি করা হচ্ছিল এই কাজের জন্যে। এ 25 বছর কথায় এটাও এখন পরিষ্কার যে ব্রুনার মায়ের জায়গায় বসানো নকল মহিলাটিকে ক্লোন করে তৈরি করা হয়। ক্লোন করে তৈরি করা বলেই তার ক্লোন চিকিৎসার প্রয়োজন হয়েছে, বলল আহমদ মুসা। 25 বছর আগে কার ক্লোন করে তাকে তৈরি করা হয়? ব্রুনার মায়ের? জিজ্ঞাসা আলদুনি সেন্টফ্রিডের। বিস্ময়ে তার চোখ যেন কপালে উঠেছে। ব্রুনার মায়ের ক্লোন না হলে সে হুবহু ব্রুনার মায়ের মতো হতো না, এটা তো সত্য, আহমদ মুসা বলল। কিন্তু কিভাবে? এটা অসম্ভব একটা ব্যাপার, বলল আলদুনি সেন্টফ্রিড। হতে পারে সেটা আরেক ষড়যন্ত্র, আহমদ মুসা বলল। ষড়যন্ত্রটা ব্রুনার মাকে নিয়ে হলো কেন? বলল আলদুনি সেন্টফ্রিড। কারণ ব্রুনার মা জার্মানির অন্যতম শ্রেষ্ঠ একটা স্টেট এর মালিক, আহমদ মুসা বলল। হ্যাঁ, সেটা তো ওরা দখল করেছে মিস্টার আহমদ মুসা, বলল আলদুনি সেন্টফ্রিড। বলেই সে আবার প্রশ্ন করল, কিন্তু ক্লোন কিভাবে করেছে? প্রশ্নের উত্তর না দিয়ে একটু চুপ করে থেকে আহমদ মুসা বলল, মিস্টার সেন্টফ্রিড, আপনি কিংবা ব্রুনা বলেছিলেন অনেক বছর আগে ব্রুনার মা আরও একবার ওই হামবুর্গ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি বন বিশ্ববিদ্যালয়ে সবে প্রবেশ করেছেন, বয়স 18 বা 19, আহমদ মুসা বলল। সঙ্গে সঙ্গে ব্রুনা বলে উঠল, আমি আপনাকে বলেছিলাম ভাইয়া, কথাটা মা আমাকে নিজে বলেছিলেন। ব্রুনা বলল, এখন ওদের 25 বছরকে যদি তোমার মায়ের সে 18 বছরের সাথে যোগ দেয়া হয়, তাহলে যোগফল পাওয়া যাচ্ছে 43 বছর। সেটাই তোমার মায়ের আসল বয়স কিনা? বলল আহমদ মুসা। হ্যাঁ, ঠিক তাই। ব্রুনা ও তার বাবা একসঙ্গে বলে উঠল, তাহলে আমি নিশ্চিত ব্রুনার মা 18-19 বছর বয়সে যখন হামবুর্গ হাসপাতালে ভর্তি হয়েছিল তখনই কিছু একটা ঘটেছিল। আহমদ মুসা বলল, কি ঘটেছিল মিস্টার আহমদ মুসা? বলল ব্রুনার বাবা আলদুনি সেন্টফ্রিড। আমার মনে হয় ক্লোন করার ঘটনাটা তখনই ঘটানো হয়। আবারও সেই একই প্রশ্ন মিস্টার আহমদ মুসা, চিকিৎসার জন্য ভর্তি হয় একটা মেয়ের ক্লোন করা কিভাবে সম্ভব? বলল
সেনফ্রিড। কিভাবে করেছে সেটা আমিও জানি না, কিন্তু এটুকু বলতে পারি একটা মেয়ের ডিম্বাণু এমনই, তার বিশেষ টিস্যু যদি কোনোভাবে সংগ্রহ করা যায় তাহলে বিশেষ প্রসেসের মাধ্যমে অন্য কোনো গর্ভাশয়ে ফেলে ক্লোন তৈরি করা সম্ভব। গোপনে হয়তো বিজ্ঞান আরও এগিয়ে থাকতে পারে, আহমদ মুসা বলল। আহমদ মুসা থামলেও কথা বলল না ব্রুনা কিংবা ব্রুনার বাবা। বিস্ময়ে বিমূঢ় তাদের চোখ মুখ। আহমদ মুসা আবার কথা বলল, হাসপাতাল কর্তৃপক্ষের কেউ অথবা ডাক্তার বা সংশ্লিষ্ট কেউ ষড়যন্ত্রে জড়িত থাকলে সহজে ডিম্বাণু ও টিস্যু সংগ্রহের কাজটা করা যায়। আমার মনে হয় সেটাই ঘটেছে। টিস্যু সংগ্রহ সহজ, ডিম্বাণু সংগ্রহ তো সহজ নয়, আলোচনায় যোগ দিয়ে বলল আদালার বাবা আল মানসুর। অজ্ঞান বা আধা অজ্ঞান করে বা কোনো চেতনানাশক বা মাদক জাতীয় কোনো কিছু খাইয়ে এ বুদ্ধি অথবা বুদ্ধি ভোঁতা করে দিয়ে অথবা কোনো ঔষধ খাইয়ে বুদ্ধিকে বিকৃত বা অস্বাভাবিক করে দিয়ে ডিম্বাণু সংগ্রহ করা তো সম্ভব। আমরা জানি না, চিকিৎসা বিজ্ঞানের হয়তো আরও কৌশল আছে, আহমদ মুসা বলল। ঠিক বলেছেন মিস্টার আহমদ মুসা, এরকম হতে পারে। থাক এ প্রসঙ্গ, এখন আমাদের করণীয় কি দাঁড়াচ্ছে, বলল আলদুনি সেনফ্রিড। আমি ভাবছি মিস্টার সেনফ্রিড, অ্যারেন্টসিতে এক্ষুনি না গিয়ে আগে আমাদের হামবুর্গ যাওয়া দরকার। থামল একটু আহমদ মুসা, একটু ভাবল। আদালার বাবার দিকে চেয়ে কিছু দ্রুত কণ্ঠে বলল, আপনি জানালার উপারে যাদের কথা শুনেছিলেন তাদের প্রথম লোক তা হাসপাতাল প্রশাসনেরই কেউ। আপনি কি চিনতে পেরেছিলেন তাকে? আমি তখন চিনতে পারিনি, কিন্তু তার কথা শুনে আমি তাকে পরে চিনতে পেরেছিলাম। তিনি হাসপাতালের ওয়ার্ডগুলোর চিফ সুপার, নাম আলদুস আলারি। হাসপাতালের খুব প্রভাবশালী ব্যক্তি, ডাক্তাররাও তাকে সমীহ করে চলে, বলল আদালার বাবা আল মানসুর। বয়স কেমন? কত বছর তিনি হাসপাতালে আছেন জিজ্ঞেস করল আহমদ মুসা। তার বয়স বলা কঠিন। তার আড়ালে সবাই বলে লোকটা কোনোদিন বুড়ো হবে না। 18 বছর বয়সে ওয়ার্ড ক্লার্ক হিসেবে হাসপাতালে যোগ দেন, তারপর 32 বছর ধরে সে হাসপাতালে আছেন। এই হিসাবে তার বয়স দাঁড়ায় 50 বছর, কিন্তু দেখলে মনে হয় 40 বছরও হয়নি, বলল আদালার বাবা আল মানসুর। উনি কি ক্যাম্পাসেই থাকেন জিজ্ঞাসা করল আহমদ মুসা। না, হাসপাতাল ক্যাম্পাসে কোনো রেসিডেন্স নেই, সবাই বাইরে থাকেন, বলল আদালার বাবা। ধন্যবাদ মিস্টার আল মানসুর, আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহায্য আমরা পেলাম। কথা শেষ করে আহমদ মুসা তাকালো ব্রুনার বাবা সেনফ্রিডের দিকে, বলল আহমদ মুসা, মিস্টার সেনফ্রিড, আমাদেরকে অ্যারেন্টসি নয়, প্রথমে হামবুর্গ যেতে হবে বলে মনে হচ্ছে। হামবুর্গ? আলদুস আলারির সন্ধানে? আপনি যেটা বলবেন সেটাই হবে আহমদ মুসা, বলল ব্রুনার বাবা। ধন্যবাদ, বলে ব্রুনার বাবার দিকে চোখ ঘুরিয়ে নিল আদালার বাবা আল মানসুরের দিকে, বলল স্যার, এবার আমরা আপনার অনুমতি চাই, আমাদের উঠতে হবে। সঙ্গে সঙ্গে উত্তর দিল না আদালার বাবা। আহমদ মুসা কথার সাথে সাথে গভীর একটা ম্লান ভাব ফুটে উঠেছিল তার চোখে মুখে। একটুক্ষণ নীরব থেকে সে বলল, আমার এতক্ষণ মনেই হয়নি যে আপনারা চলে যাবেন। আপনার সামনেই বলা যায় না, আপনার হাতে আমার পরিবারের নবজন্ম হলো। এই নবজন্মের এই মুহূর্তে আপনি আমাদের পরিবারের একজন হয়ে গিয়েছিলেন। আপনাকে আমরা ছাড়ব কি করে? ভারী হয়ে উঠেছিল আদালার বাবা আল মানসুরের গলা। স্যার, আমারও মনে হয়নি আমরা আপনাদের থেকে আলাদা কেউ, এখনও তাই মনে করছি। কিন্তু স্যার, আপনি জেনেছেন আমরা অতি গুরুত্বপূর্ণ একটা মিশনে আছি। প্রতি মুহূর্ত আমাদের জন্য মূল্যবান, আহমদ মুসা বলল। অবশ্যই আহমদ মুসা, অবশ্যই একটা মুহূর্ত আপনাদের নষ্ট করা ঠিক নয়, কিন্তু এটাই কি আমাদের শেষ দেখা? এটা তো আমরা সহ্য করতে পারছি না, বলল আদালার বাবা আল মানসুর। আর দেখা হবে না কিংবা আবার দেখা হবে কোনোটাই বলা যাবে না মিস্টার আল মানসুর, এটা আল্লাহর হাতে, যিনি আমাদের সকলকে পরিচালনা করেন, আহমদ মুসা বলল। প্লিজ স্যার, আপনি এসব কথা বলবেন না, বলুন আবার দেখা হবে। মানুষ আশা নিয়ে বাঁচে, আমরাও আমাদের জন্য আশা চাই স্যার। আমরা হয়তো আপনার চলার পথের ক্ষণিকের দৃশ্য, কিন্তু আমরা আপনাকে সেরকম ভাবতে পারছি না। সারা জীবন দেখেও অনেক দেখা হৃদয়ে দাগ কাটে না, কিন্তু সামান্য সময়ের অনেক দেখা চিরদিনের জন্য হৃদয়ে দাগ কেটে বসে। যদি বলেন ইনশাআল্লাহ দেখা হবে, তাহলে আশা আর সান্ত্বনা আমাদের বেদনায় একটা প্রলেপ হয়ে দাঁড়াতে পারে, বলল আদালা, তার কথায় গভীর আবেগ।
তুমি ঠিক বলেছ আদালা, বিদায়ের সময় আবার দেখা হবে বলাই সঙ্গত। আর বান্দা আশা করুক, আল্লাহ এটাই চান। ধন্যবাদ আদালা, আহমদ মুসা বলল। আহমদ মুসার চোখে মুখে হঠাৎ একটা ভাবান্তর দেখা দিল। কয়েক মুহূর্তের জন্যে মুখ নিচু করে তৎক্ষণাৎ আবার মুখ তুলে আলদুনি সেনফ্রিডকে বলল, আমি একটা কথা ভাবছি মিস্টার সেনফ্রিড। আমি মনে করছি আপনি ও ব্রুনা এখানে থেকে যান, আমি হামবুর্গ থেকে ঘুরে আসি। সঙ্গে সঙ্গে উত্তর দিল না ব্রুনার বাবা আলদুনি সেনফ্রিড। একটু ভেবে নিয়ে বলল, এতে ভালো দিক কি মিস্টার আহমদ মুসা? ভালো দিক তেমন কিছু নেই। আমার ওখানে যে কাজ আর তাতে যে সময় লাগবে ততক্ষণ আপনারা এখানে অপেক্ষা করতে পারেন। এর একটা ভালো দিক আছে, সেটা হলো আপনাদের নিয়ে বিপদের বাড়তি একটা চিন্তা আমার থাকবে না। আমরা যদি সেখানে ব্ল্যাক লাইট এর নজরে পড়ে যাই তাহলে তো সর্বশক্তি দিয়ে আমাদের উপর ওরা ঝাঁপিয়ে পড়বে। আপনারা এখানে অপেক্ষা করলে আমাদের বিপদের পরিধি কমবে। আহমদ মুসা বলল, কমবে? তার মানে বিপদের সবটুকু আপনার উপর নিতে চান? বলল ব্রুনা ভারী গলায়। না ব্রুনা, ওখানে আমার উপর যে বিপদ আসবে, তোমরা ওখানে না থাকলে সে বিপদ আমার বাড়বে না। আহমদ মুসা বলল, আমার স্ত্রী হামবুর্গ হাসপাতালে ছিল, আমি তাকে অ্যাটেন্ড করেছি। আপনার যে কাজ তাতে আমিও কাজে হয়তো লাগতে পারি, বলল আলদুনি সেনফ্রিড। মিস্টার আলদুনি সেনফ্রিড, আপনি ঠিক বলেছেন, এদিকটা আমার মাথায় আসেনি। ধন্যবাদ আপনাকে। তাহলে ব্রুনা থেকে যাক এখানে, আহমদ মুসা বলল। আমার থাকতে আপত্তি নেই, যেহেতু ভাইয়া বলছেন, কিন্তু আপনাদের বা কারো বিপদ হলে জানব কি করে? এদিকটার কারণে আমি এখানে যে টেনশনে থাকব তার কষ্ট ওখানে থাকার কষ্টের চেয়ে কম নয়। আরেকটা কথা ভাইয়া, বহুদিন পর বাবার সাথে মিলেছি, আবার আলাদা হতে আমার ভয় করছে। আহমদ মুসা বলল, তোমার কথায় যুক্তি আছে ব্রুনা। বলে আহমদ মুসা তাকালো আদালার বাবা আল মানসুরের দিকে, বলল, স্যার এবার তাহলে আমরা উঠি। আপনাদের সব কিছু শুনেছি, আমাদের কিছু বলার নেই, শুধু অসীম কৃতজ্ঞতা আপনাদের প্রতি। দুনিয়াটা যদিও চলার পথ, ফেরার পথ নয়, কিন্তু চলার পথেও তো বারবার দেখা হয়। তাই আশা করব আমার মা আদালা যেমন আশা করেছে আবার আমাদের দেখা হবে, বলল আদালার বাবা। আহমদ মুসা উঠে দাঁড়ালো, তার সাথে উঠে দাঁড়ালো সবাই। নিচে সিঁড়ির মুখে আহমদ মুসাদের গাড়ি দাঁড়িয়েছিল। সবাইকে সালাম দিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠল আহমদ মুসারা। 402 নম্বর কক্ষটি আপনাদের চাই, বলল ডেস্ক অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ওই কক্ষটাই চাই, আহমদ মুসা বলল। কিন্তু ওই স্যারের সবই ভিআইপি কক্ষ স্যার। 402-এর চেয়ে 401 নম্বর কক্ষ তো লোকেশনের দিক থেকে আরও ভালো। কিন্তু কক্ষটা লাকি। আমার একজন আত্মীয় ওখানে ছিলেন, তার নিরাময় হওয়া ছিল মিরাকল, তাই কক্ষটার প্রতি আমাদের এত টান, বলল আহমদ মুসা। আহমদ মুসার পরনে খ্রিস্টান সন্ন্যাসীর পোশাক, মুখ ভরা তার কাঁচা পাকা দাড়ি, দাড়ির মতো গোফতার প্রচুর, ঠোঁটের অস্তিত্বই তা ঢেকে ফেলেছে। ডেস্কের পাশে এসে দাঁড়ালো একজন ডেস্ক অ্যাসিস্ট্যান্ট। একটু অ্যাটেনশন হয়ে লোকটিকে গুড মর্নিং জানালো, স্যার বলে সম্বোধন করে। কি বর, কি সমস্যা, বলল এসে দাঁড়ানো লোকটি। উত্তরে গুড মর্নিং বলার পর, না স্যার তেমন কিছু নাই। ইনি তার ওই যে পেশেন্ট বসে আছেন তার জন্য 402 নম্বরটি রুম চাচ্ছেন। আরেকজনের নামে রুমটি লিখেছিলাম, বলে ডেস্ক অ্যাসিস্ট্যান্ট বোয়ার। দক্ষিণ পাশের রুমটাও তো খালি আছে, ওটা দিয়ে দাও, বলল এসে দাঁড়ানো লোকটি। না স্যার, তা নিচ্ছে না। তাদের ধারণা 402 নম্বর কক্ষটি নাকি লাকি, তাই ওটাই তারা চায়। ওদের কেউ নাকি একবার এখানে ছিল, ডেস্ক অ্যাসিস্ট্যান্ট বোয়ার বলল। সাধারণ কৌতূহল বসে আহমদ মুসা তাকিয়েছিল এসে দাঁড়ানো লোকটির দিকে। ডেস্ক অ্যাসিস্ট্যান্টের কথা শুনে লোকটি হাসল। হাসিটা সোজা ও স্বচ্ছ নয়। বলল সে, ঘরটা খুব লাকি, এটা ঠিক আছে। তারা যখন চাচ্ছে দিয়ে দাও না, ওই পক্ষকে পাশের কক্ষটা দিয়ে দিতে পারো। কথা শেষ করে সে ওকে বাই বোয়ার বলে চলে গেল। লোকটির হাসি এবং কক্ষটির সম্পর্কে তার কথার মধ্যে একটা মিল আছে, তা আহমদ মুসার নজর এড়াল না। হাসি ও কথা উভয়ের মধ্যে একটা প্রচ্ছন্ন বিদ্রূপও আছে, কিন্তু কেন? বিষয়টি আহমদ মুসার কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আহমদ মুসা তাকালো ডেস্ক অ্যাসিস্ট্যান্ট বোয়ারের দিকে, বলল, লোকটিকে আপনাদের বস নাকি?
বোয়ার হাসল, বলল, হ্যাঁ, সবারই বসে। হাসপাতালে তার মতো পুরনো আর কেউ নেই। তিনি হাসপাতালের ওয়ার্ডগুলোর চিফ সুপার। ওয়ার্ডগুলোর চিফ সুপার? নাম কি? বলল আহমদ মুসা। মনে মনে সে বলল, ওয়ার্ডগুলোর চিফ সুপারকে তো তাদের দরকার। উনি আলদুস আলারি। বলল বোয়ার, আলদুস আলারি? তাকে ধন্যবাদ, তিনি আমাদের সাহায্য করেছেন। আহমদ মুসা বলল। আলদুনি সেনফ্রিড মাথা ও হাত পায়ের প্রবল স্নায়বিক ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেল। তার সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকল ব্রুনা, আর আহমদ মুসার রোগীর প্রয়োজনের দিকটা দেখভাল করার জন্যে মাঝে মাঝে হাসপাতালে আসবে। এ ধরনের ব্যবস্থা পাকাপোক্ত হয়ে গেল। রুম সার্ভিসের লোকরা রুমের ড্রেসিং এবং রুমের সব কিছু ঠিকঠাক করে দিয়ে বেরিয়ে যাবার পর হাসপাতালের বেডে শুয়ে পড়ে আলদুনি সেনফ্রিড বলল, কি মিস্টার আহমদ মুসা, আপনি চমৎকার বুদ্ধি বের করেছেন। আমি মনে করি আমাদের কাজের জন্য এর চেয়ে কোনো ভালো ব্যবস্থা আর হতো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইতোমধ্যে তাকে চেনাও হয়ে গেছে, এখন তার সাহায্য পেলেই হয়। আহমদ মুসা বলল। সাহায্য কি করবেন? কেন করবেন? যা তিনি করেছেন তা শুধু ভয় নয়, টাকার বিনিময়ও নিশ্চয় ছিল, বলল ব্রুনা। হ্যাঁ, ব্রুনা ঠিক বলেছ। তাছাড়া সে অবশ্যই স্বীকার করতে চাইবে না যে সে ভয়ানক কাজটিতে জড়িত ছিল। আহমদ মুসা বলল। তাহলে? তাকে কেন্দ্র করেই তো আমাদের একটা বড় আশা ছিল, বলল ব্রুনা, তার কণ্ঠে হতাশার সুর। আহমদ মুসা হাসল, বলল, ভবিষ্যৎ নিয়ে আগাম হতাশা ঠিক নয়, আর ভাবনার সময় এখনও আসেনি ব্রুনা। ধন্যবাদ ভাইয়া, বলল ব্রুনা হাসতে হাসতে। একটু থামলেও কথা শেষ করতে পারল না সে, বলে উঠল আবার, একটা কথা আমি বুঝতে পারছি না, আপনি খ্রিস্টান সন্ন্যাসীর পোশাক কেন নিয়েছেন? এখানে আমার দুটি ভূমিকা। খ্রিস্টান সন্ন্যাসীর কাজ হলো হাসপাতালে তোমাদের খোঁজখবর নেয়া, আর আহমদ মুসার কাজ ভিন্ন। যে কাজ নিয়ে আমরা এখানে এসেছি সেই কাজ করা। এক চেহারায় দুই কাজ হতো না ব্রুনা। আহমদ মুসা বলল। ও, বুঝেছি। সে কাজ কি তাহলে হাসপাতালের বাইরে? বলল ব্রুনা। তার মুখ এবার গম্ভীর, কিছুটা উদ্বেগও তাতে। সেটা ঠিক বলা যাবে না, শুধু বাইরে নয়, হাসপাতালের ভেতরেও আহমদ মুসা কাজ করতে পারে। সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর। আপনি বাইরে থাকবেন কোথায়? জিজ্ঞাসা ব্রুনার। এখনও ঠিক করিনি, বাইরে বেরিয়ে একটা কিছু ঠিক করে নেব, বলল আহমদ মুসা। তাহলে আপনি থাকার ব্যাপারটা আগে ঠিক করে আসুন, আপনার রেস্ট দরকার। কিন্তু ব্রুনা, এই মুহূর্তে আমার প্রধান কাজ হলো আলদুস আলারি কোথায় থাকেন তা জানা, তারপর আমার ব্যাপারটা ঠিক করব। আহমদ মুসা বলল। কি করে জানবেন? জিজ্ঞাসা করলেই তো সন্দেহ জাগবে, বলল আহমদ মুসা। আমি ইতোমধ্যেই খোঁজ নিয়েছি, উনি 2টা পর্যন্ত হাসপাতালে থাকেন, তারপর চলে যান। সন্ধ্যার পরে একবার আসেন, পরের দিনে সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্যে। উনি হাসপাতাল থেকে আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন। এরপর আমি আর কিছু খোঁজ খবর নেব। বেলা 2টা বাজার পর আহমদ মুসা তার ব্যাগটা নিয়ে ড্রেসিং রুমে ঢুকল। ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলো সে আহমদ মুসার বেশে। আগের আহমদ মুসা থেকে এতটাই পার্থক্য যে আগে গোফ ছিল না, এখন গোফ আছে। আহমদ মুসা বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। ব্রুনা বলল, ভাইয়া, আপনি হাসপাতাল থেকে কোথাও যাচ্ছেন? না, বাইরে বেরোবো তো, সন্ন্যাসী সেজে আসছি অল্পক্ষণ পর, বলে আহমদ মুসা রুম থেকে বেরিয়ে গেল। আধা ঘন্টা পর ফিরে এলো। এসেই সে পোশাক পাল্টে সন্ন্যাসীর পোশাক পরে পিঠে গেরুয়া একটা ব্যাগ ঝুলিয়ে তৈরি হলো যাবার জন্যে। আলদুনি সেনফ্রিড রোগীর বেডে এবং ব্রুনা পাশের অ্যাটেন্ডেন্ট কক্ষে শুয়েছিল। আহমদ মুসা সাড়া পেয়ে ব্রুনা এ ঘরে চলে আসে। আহমদ মুসাকে তৈরি দেখে বলল সে, ভাইয়া, এবার নিশ্চয় হাসপাতালের বাইরে যাচ্ছেন, আসছেন কখন? এখনও ঠিক করিনি কিছু, তুমি এদিকটা দেখো, আহমদ মুসা বলল। খুব কৌতূহল লাগছে, নিশ্চয় কোনো বিশেষ কাজে বাইরে গিয়েছিলেন? হলো কাজ, বলল ব্রুনা। আহমদ মুসা একটু হাসল, বলল, বলতে পারবো প্রথম মিশনটা সফল হলো। মনটা যদিও আকুলি বিকুলি করছে, তবু জানতে চাইব না মিশনটা কি, বলল ব্রুনা। আহমদ মুসা হাসল, বলল, ধন্যবাদ, পরে অবশ্যই জানবে, আসি, বলে আহমদ মুসা বেরিয়ে এলো ঘর থেকে। রাত 9টা। টন্ডর্ফ বাস স্টেশনে এসে আহমদ মুসা গাড়ি ঘুরিয়ে আবাসিক এলাকার দিকে চলল। টন্ডর্ফ আবাসিক এলাকা ছোট্ট অস্টেন্ডার হ্রদের সামনে। হামবুর্গের অন্যতম অভিজাত আবাসিক এলাকা এটা। বাড়িগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন,
এবং বেশ স্পেস আছে একটি বাড়ি থেকে অন্য বাড়ির মধ্যে। রাত 9টাতেই নীরবতায় ছেয়ে গেছে আবাসিক এলাকার সামনের রাস্তাটা। এই রাস্তার শেষ প্রান্তের দিকে লেকের ধারে আলদুস আলারির বাসা। দিনের বেলা হাসপাতাল থেকে আহমদ মুসা কৌশলে আলদুস আলারির বাসার ঠিকানা জেনে নিয়েছিল। আলদুস আলারি তখন ডিউটি শেষে বাসায় ফিরে এসেছিল। আহমদ মুসা পার্সোনাল সেকশনের ডিলিং অফিসারকে বলেছিল, তার সাথে আমার জরুরি কাজ আছে, এখনই তার সাথে দেখা করা প্রয়োজন। আমার আসতে একটু দেরি হয়েছে, উনি চলে গেছেন। জরুরি হলে টেলিফোনে কথা বলতে পারেন, টেলিফোন নম্বর নেই, বলছিল ডিলিং অফিসার। টেলিফোনে সব কথা হয় না, বলা যায় না, আহমদ মুসা বলল। তাহলে তার বাড়ি যেতে হবে আপনাকে? কয়েকদিন হলো উনি বাসা বদলেছেন। টন্ডর্ফ এলাকায় তার নিজের বাসা। এ বাসার ঠিকানা নিশ্চয় আপনার কাছে নেই, দাঁড়ান দিচ্ছি, বলছিল অফিসার। এভাবেই আহমদ মুসা আলদুস আলারির বাসার ঠিকানা পেয়ে গিয়েছিল। আহমদ মুসা বাড়ির ঠিকানা পাওয়ার পরপরই একবার আলদুস আলারির বাড়ি দেখার জন্য এসেছিল এখানে। হ্রদের তীরে অভিজাত এক আবাসিক এলাকায় সুন্দর বাড়ি। তার মতো চাকুরের এমন বাড়ি হবার কথা নয়। ব্ল্যাকলাইটের টাকায় কি তাহলে বাড়িটা করেছে সে? আহমদ মুসা জেনেছে আলদুস আলারি শুধুমাত্র স্ত্রী নিয়ে এ বাড়িতে থাকে। তার ছেলেমেয়েরা সবাই হামবুর্গের বাইরে থাকে। বাড়ি কিংবা রাস্তাতেও আলদুস আলারির সাথে কথা বলা যেত, কিন্তু আহমদ মুসা বাড়িকেই বেছে নিয়েছে। জার্মানরা অফিস বা রাস্তায় কোনো হট্টগোল পছন্দ করে না। এরকম হলে তারা সোজা পুলিশ ডেকে বসে। আহমদ মুসা রেন্টে কার থেকে ভাড়া করা গাড়িটা আলদুস আলারির বাড়ির কাছাকাছি রাস্তার পাশে একটা গাছের নিচে অন্ধকারে দাঁড় করিয়ে নেমে পড়ল গাড়ি থেকে। আহমদ মুসার পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট এবং মাথায় একটা কালো হ্যাট। আহমদ মুসা রাস্তার পাশ ধরে দ্রুত হেঁটে চলল আলদুস আলারির বাড়ির দিকে। বাড়িটা 3.5 ফুটের মতো উঁচু ওয়াল দিয়ে ঘেরা। এখানে কোনো বাড়ির বাউন্ডারি ওয়াল এর চেয়ে উঁচু হয় না। অনেক বাড়িতে বাউন্ডারি ওয়ালই নেই। আলদুস আলারির বাড়ির বাউন্ডারি ওয়ালের সাথে যে গেটটা, সেটা গ্রিলের। গেটটা লক করারও ব্যবস্থা আছে। আহমদ মুসা পকেট থেকে বের করে লেসার কাটারটা হাতে নিল, কিন্তু লেসার কাটার ব্যবহার করতে হলো না। হাত দিয়ে চাপ দিতেই দরজা খুলে গেল। আহমদ মুসা কিছুটা বিস্মিতই হল। জার্মানরা তো এমন করে না সাধারণত। তারা কোনো সিস্টেম করলে তা রক্ষা করে। তাহলে আলদুস আলারি গেট লক করল না কেন? আহমদ মুসা গেট খুলে ভেতরে প্রবেশ করল। একটা প্রশস্ত লাল পাথরের রাস্তা দিয়ে এগিয়ে গেছে বাড়ির বারান্দা পর্যন্ত। আহমদ মুসা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকল। ভেতরে কোনো সাড়া নেই। মিনিট 2 অপেক্ষার পর আস্তে আস্তে দরজার নবের উপর চাপ দিল। নব ঘুরল না, দরজায় তালা। এটাই স্বাভাবিক। দরজায় নক করল আহমদ মুসা। 1, 2, 3 বার নক হলো। তৃতীয় নকের পরেই দরজা খুলে গেল। দরজায় দাঁড়ানো লোকটির উপর নজর পড়তেই বুঝল ইনি আলদুস আলারি। শক্ত গড়ন, মেদহীন ভরাট মুখ, মাথা ভরা সোনালি চুলের সমারোহ দেখে বুঝার উপায় নেই তার বয়স 50-এর কোঠায়। আহমদ মুসা আলদুস আলারির প্রতিক্রিয়ার ধরনে মনে মনে খুবই বিস্মিত হল। আহমদ মুসা মনে করেছিল এত রাতে অপরিচিত অনাহত এবং কোনো প্রকার খবর ছাড়া আসা এক অতিথিকে দেখে বিস্মিত বিরক্ত হবেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু তার দৃষ্টিতে এসবের কিছুই ছিল না। কারো জন্য অপেক্ষা করে থাকলে যেরকম প্রতিক্রিয়া হয়, আলদুস আলারির প্রতিক্রিয়া সেরকমের। তার এই প্রতিক্রিয়ার কথা ভাবতে গিয়ে বিস্ময়ের সাথে সন্দেহেরও উদয় হল তার মনে। কে আপনি? কি চাই? আসুন ভেতরে, বলল আলদুস আলারি। তার কথার মধ্যে কোনো উদ্বেগ আশঙ্কার ভাব নেই। পরিচয় ও প্রয়োজন জানা ছাড়াই নিঃসংকোচে ভেতরে নিয়ে চলল। আহমদ মুসা আলদুস আলারির এই আচরণের কারণ বুঝতে পারল না। আলদুস আলারি কি খুব সাহসী, কিংবা হতে পারে সে এই ধরনের অতিথি আপ্যায়নে অভ্যস্ত? আহমদ মুসাকে নিয়ে ড্রয়িং রুমে বসালো। আলদুস আলারি আহমদ মুসার সামনের সোফায় মুখোমুখি বসল। বলল, আমরা পরস্পরকে বোধহয় চিনি না। বসুন। কি জন্যে কষ্ট করে এত রাতে এসেছেন? আমি আপনার সাহায্য চাই, আহমদ মুসা বলল। সাহায্য? কি সাহায্য? বলল আলদুস আলারি। আহমদ মুসা
একবার স্থির দৃষ্টিতে আলদোস আলারির দিকে তাকালো, বলল,